আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। ব্লগটি শুরু করেছি আমাদের ছাদ বাগান থেকে। সকাল সকাল ছাদে গিয়েছিলাম একটা সবজি আনার জন্য গাছ থেকে। আম্মু বলেছিল যে সবজিটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো কেটে নিয়ে আসো, জোহার জন্য রান্না করে দিই। আমি আবার স্কুলে যাব জোহাকে নিয়ে, তাই তাড়াহুড়া করে ছাদে উঠলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের গাছের শসা। তো একটা একটা করেই কাটা হয়, যেহেতু শসাগুলো সব একসাথে বড় হয় না। আর এটার সাইজগুলো মোটামুটি হয়ে যায় আমার মেয়ের জন্য একটা তরকারি, বা আমরা যদি ভাজি খাই। তো আমার তো বাসায় মানুষ কম, তো একটা শসা দিয়ে ভাজি করলেও কিন্তু প্রায় এক পিরিচের মতো হয়ে যায়, হাফ প্লেট আর কি, একটা হাফ প্লেটের মতো হয়। তো ওটা দিয়ে আমাদের একবেলা অনায়াসে হয়ে যায়। আর বেশিরভাগ সময়টাই হয়তো বা আমার মেয়ের জন্য মাছের যে তরকারিটা করা হয় সেটার সাথে করে দিই, কারণ ও এই জাতীয় সবজি ঝোল ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই জন্যই শসাটা নিতে আসলাম। আর দেখলাম যে আরও কয়েকটা করা আছে, এছাড়াও অনেক ফুল আছে, তবে সব ফুল থেকে তো আর হবে না, পুরুষ ফুল থেকে শসা বের হবে না। আর এদিকে আমাদের বেডগুলো তো দেখেছেন, প্রথমেই দেখিয়েছি শাকের যে বেডগুলো, একটাতে পাট শাক ডাঁটা শাক ফেলা হয়েছে, আরেকটাতে পালং শাক, আর ওটার সাথে কিভাবে যেন অনেকগুলো পেঁপের চারা হয়েছে, তো ওগুলো উঠিয়ে আম্মু অন্য জায়গায় লাগিয়ে দিবে। তো দেখে নিলাম ভিতরে মুরগিগুলো কি করছে। ওরা উপর থেকে বাইরের দিকে তাকিয়ে থাকে, যখন কেউ ছাদে আসে ওই খাঁচার ভিতর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে। আমাদের তো বাচ্চা ফুটানো হয়েছিল, আম্মু শীতের পরপরই 12টা ডিম দিয়ে বসিয়েছিল, তখন সবগুলো বাচ্চাই ফুটেছিল, এখন ওখান থেকে 9টা আছে। তো ছাদ থেকে আসলাম, আসার পরে হঠাৎ করে দেখলাম যে নিচে অনেক শব্দ হইচইয়ের। তো বারান্দায় গিয়ে দেখলাম যে কি যেন একটা জিনিস বাচ্চারা বাঁশ দিয়ে খুব টানা হেঁচড়া করছে। আমি প্রথমে কিন্তু দেখে বুঝতে পারিনি, পরে খেয়াল করে দেখলাম বিশাল বড় একটা পেঁচা পাখি। তো এই পেঁচাটা কিভাবে এখানে পড়েছে জানি না, হয়তো কোনো আঘাত পেয়েছে। আর এইদিকে বাচ্চাগুলো বাঁশ দিয়ে এটাকে বারবার টেনে হেঁচড়ে আনছিল। পরে আমরা উপর থেকে অনেক রাগারাগি করলাম যে এটার সাথে এরকম কেন করছো, এটা মাথায় আঘাত পেলে মরে যাবে। তো এরপর আর কি পরে বাচ্চাগুলো আর কি সরে গেছে, এগুলোকে মানে হাতে ধরে উঠিয়ে নিয়ে গেছে, না হলে মরেই যেত এমন অবস্থা। আর এদিকে ওই দিন বিকালবেলা আমাদের নিচের একজন ভাড়াটিয়াকে দিয়ে আম্মু আমাদের গাছের এবছরের প্রথম আমরা পাড়ালো। এগুলোই প্রথম পাড়া হয়েছে এবার, দেখার জন্য যে দূর থেকে তো সাইজগুলো ভালোই বড় মনে হচ্ছিল, যে আসলে ভিতরে কি আটিটা শক্ত হয়েছে কিনা বা খাওয়ার উপযোগী হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিছু কিছু দেখলাম উপরে খোসাটা একটু ফাটল ধরেছে, তবে কয়েকটা কাটার পরে বুঝতে পারলাম যে আসলে এটার যে মেইন মিষ্টি যে মজাটা সেটা এখনও হয়নি। তাই এই কারণে এই ব্যাচের যে আমরাগুলো এগুলো কাউকে এখনও দেওয়া হয়নি, ওগুলো আমরা বাসায় আর কি যারা ছিলাম টুকটাক সবাই কেটে খেয়েছি। আর গাছে এখনও আমাদের 2টা গাছে যেহেতু আমরা হয় থোকায় থোকায় তো অনেকগুলো করেই হয়, এখনও প্রচুর আমরা গাছে রয়ে গেছে। তো চিন্তা করছি আর একটু বাড়তি হলে যখন টেস্ট হবে, যখন খেতে মজা লাগবে বেশি, তখন আবার পেরে তারপর সবাইকে, আমার স্কুলে কিছু ভাবিরা আছে তাদেরকে দিব, আপুর বাসায় দিব, তারপর হচ্ছে আমার ফুপিরা আছে না, আমার মামার বাসা আছে, তো সবাইকেই অল্প অল্প করে দিব পাড়ানোর পরে। আর এগুলো এখনও ওইরকমভাবে পোক্ত হয় না, আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর সবাইকে ইনশাল্লাহ দিয়ে খাবো। আর ওই যে বলেছিলাম আমাদের এই বছরের গাছে একটাই কাঁঠাল ধরেছিল, সেটা কিন্তু পাকার কোনো নামগন্ধই ছিল না। পরে আমার খালামণি একদিন এসেছিল, দেখে বলল যে এটা গাছ থেকে কেটে ফেলো, না হলে কিন্তু ভিতরে গজ হয়ে যাবে, যেহেতু এখনও পাকছে না, মানে এটা অনেক দিন হয়ে গেছে। তো আমিও আম্মুকে পরে বললাম যে আম্মু এটার এভাবে রেখে লাভ নেই, কেটে নিয়ে আসো, দেখা যায় ঘরে পাকে কিনা। তো এই যে এটাই যেহেতু প্রথম ফলন ছিল, অনেক আশা ছিল আর কাঁঠালটার প্রতি, এই জন্যই গাছে রেখে দেওয়া হয়েছিল। তো দেখা গেল যে নিচের দিকটা একটু পচনের মতো একটা দাগ পড়েছে, জানি না ভিতরে কি অবস্থা। আম্মু কেটে এনে তারপর 2 দিন রেখে দিয়েছিল, যেহেতু উপর থেকে নরম বা কোনো কিছু বোঝা যাচ্ছিল না ভিতরে কি অবস্থা। তো এরপরে যখন আম্মু কাটলো, মানে কি একটা বলবো, যে পুরো একদম সমস্ত আশার উপরে পানি ঢেলে দেওয়ার মতোই অবস্থা ছিল। ভিতরের প্রতিটা কোয়া নষ্ট হয়ে গেছে, দেখেন কি বড় বড় এক একটা রোয়া ছিল, মানে প্রত্যেকটা
একটা রোয়া বিশাল বড় সাইজের। কাঁঠালটা কিন্তু অনেক বেশি যে বড় হয়েছে তা না, কিন্তু ভিতরে যেই কয়েকটাই রোয়া ছিল অনেক বড় বড় সাইজের। তো এইটা হয়তো বা আমাদের উচিত ছিল আরও 15 দিন আগে যদি কেটে ঘরে রাখা হতো, তাহলে 2-1 দিনে একটু নরম হলে কেটে খাওয়া যেত। আর এটা যতটুকু বুঝতে পারলাম, এটা আমরা যেটা বলি খাজা কাঁঠাল, মানে খুব বেশি নরম তুলতুলে হবে সেটা কিন্তু সেরকম হবে না। এটার কোষগুলোই হবে এরকম শক্ত শক্ত। অনেকেই কিন্তু এই ধরনের কাঁঠাল খেতে পছন্দ করেন। যারা নরম লেতলেতে টাইপের কাঁঠাল খেতে ভালোবাসেন না, তাদের এইটা খুব পছন্দ থাকে। তো যেহেতু টেস্ট করতে পারলাম না, বুঝতে পারছি না যে আসলে মিষ্টি কেমন ছিল, বা কারণ পুরো কাঁঠালটাই নষ্ট হয়ে গেছে। আম্মু খুঁজে দেখার চেষ্টা করছিল যে একটা রোয়াও ভালো আছে কিনা, যাতে আব্বুকে টেস্ট করানো যায়। তো আসলে না, সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। এই দিকেই দেখি সেই দিনই আবার আমার চাচাতো বোনের হাজব্যান্ড আর আমার কাকি এসেছিল একটা বিষয় আলোচনা করার জন্য, আমার ফ্যামিলিতে আমার কাজিনের বিয়ের বিষয়ে। তো ওই সময় আবার ভাইয়া আমাদের জন্য বিশাল সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। তখন ভাইয়াকে দেখালাম যে দেখেন ভাইয়া আমাদের গাছের কাঁঠালটার কী অবস্থা। আর এদিকে ভাইয়া দেশি লটকন নিয়ে আসছিল, পেয়ারা নিয়ে আসছিলো। এগুলো অবশ্য আমাদের অর্ধেকটাই তখন খাওয়া হয়ে গেছে। তারপর বাকি যেগুলো ছিল অল্প একটু, সেইটুকু আর কি ভিডিও করে রেখেছিলাম। কাঁঠালটা যখন ভিডিও করছিলাম ওই সময়টা হঠাৎ করে মনে পড়লো। তো আমার মেয়েকে দিব এখান থেকে এখন কেটে, তখন বের করেছি। খুবই মিষ্টি ছিল। আর এইদিকে কিন্তু আসার সময় আবার আমাদের বাসায় আসতে একটা বড় বাজার পড়ে, যেখান থেকে আব্বু সবসময় আমাদের মাছ আগে কেনাকাটা করতেন। তো ওইখানে যেহেতু নেমেছিলেন, ওখান থেকে ভাইয়া বড় সাইজের একটা রুই নিয়ে আসছিল। এখানে ক্যামেরাতে অ্যাঙ্গেলে দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু মাছটা বেশ বড় ছিল, 3 কেজি প্লাস। তবে মাছটার ভিতরে প্রচুর ডিম হয়েছিল। তো যাই হোক, আম্মু মাছটা তখন আর কাটেনি, যেহেতু বিকাল করে এসেছিলো, তখন ফ্রিজে রেখে দিয়ে পরের দিন বের করে তারপর বরফটা ছাড়িয়ে নিচ্ছিল। আর আম্মু পরের দিন ছিল শুক্রবার, ওই দিন দুপুরবেলা বিরিয়ানি রান্না করেছিল আমার মেয়ের আবদারে। শুক্রবার হলেই তার বিভিন্ন ধরনের স্পেশাল খাবারের জন্য বায়না শুরু হয়ে যায়। বিশেষ করে পোলাও না হলে বিরিয়ানি, কিছু একটা তার লাগবে। তো তার জন্যই আর কি বলতে গেলে তার উসিলায় আমরাও কিন্তু ভাগে পেয়ে যাই। এই জন্য আম্মু রান্না করছিল। আর অতিরিক্ত কোনো মশলা আমরা ব্যবহার করি না, জাস্ট আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে শুধুমাত্র যে রাঁধুনির মশলাটা থাকে প্যাকেট মশলা সেটাই দেওয়া। এছাড়া আদার্স অনেক রকমের মশলা থাকে বিরিয়ানির জন্য, বাদাম বাটা বা আদার্স অনেক কিছু দিলে আরও টেস্টি হয়, কিন্তু আম্মু আসলে অত কিছু ব্যবহার করে না। খুব সিম্পলভাবে আমরা খাই। কেওড়া জল দিলে কি হয়, খাওয়ার রুচিটা কেমন যেন অনেকটাই দমে আসে, ওইটার ঘ্রাণটা এতটাই তীব্র থাকে। তো ওগুলো আমরা কোনো অনুষ্ঠানের ব্যাপার ছাড়া বা মেহমান বাইরের থেকে কেউ আসবে স্পেশাল কোনো আয়োজন ছাড়া ওরকমভাবে ব্যবহার করা হয় না। কেওড়া জল বা গোলাপ জল যাই বলেন সব কিছু কিন্তু বাসায় রাখার থাকে, কিন্তু সেগুলো আমরা সবসময় অ্যাকচুয়ালি ব্যবহার করি না। খুবই সাদামাটাভাবে রান্না করেই খাওয়ার চেষ্টা করি, যেহেতু হ্যাভি খাবারগুলো আমাদের খুব বেশি একটা পছন্দ না। তাই যতটুকু সাধারণভাবে করা যায় সেটার জন্যই আম্মুর চেষ্টা থাকে। আর আমার মেয়ের তো সব সময় কোনো কাজ না থাকলে তার প্রধান যেটা ইন্টেনশন থাকবে যে কোথায় নাচ হচ্ছে, কোথায় গান হচ্ছে, খুঁজে খুঁজে সেগুলো বের করবে। ছুটির দিন কিভাবে টাইম পাস করা যায় সেটা সম্পূর্ণ বুদ্ধি তার মাথা আগে থেকে সেট করা থাকে। পড়াশোনা বাদে বাকি সব কিছুতেই কিন্তু তার আগ্রহ অনেক বেশি। পড়তে বসালে তার সাথে প্রচণ্ড যুদ্ধ করতে হয়। তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ঠিক হয়ে আসছে। বড় হতে হতে হয়তো বা একটু শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকে আমার কাকা এসেছিল পরের দিন কাকিকে নিয়ে, তখন আবার আমার মেয়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসছিল। তো ওগুলো আবার সাথে সাথেই বের করে আমার মেয়েকে দিল। আইসক্রিমটা এখন আমি আর দিব না, তখন রাত হয়ে গেছিলো। আইসক্রিমটা বলেছি ফ্রিজে রেখে দিতে, আর বাকিগুলো এখন খেয়ে ফেলবে। সব খাবে না, একটা একটা করেই দিব। আর যেহেতু মাত্র অসুস্থ থেকে উঠেছে, তাই সব একসাথে দেওয়া যাবে না।